আজ অর্থাৎ ১লা নভেম্বর ভারতের প্রথম এবং দীর্ঘতম ভাষা আন্দোলনের দিন। বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে আমরা অনেকেই অবগত, কিন্তু আমাদের দেশে ভারতবর্ষের প্রথম ভাষা আন্দোলন নিয়ে খুব একটা প্রচার দেখা যায় না। আজ সেই দিন, বলা যায় আজ পুরুলিয়ার জন্ম। এই দিনটি বিশেষভাবে পালন করতেও খুব একটা দেখা যায় না। আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই সংগ্রামীদের সম্মান জানাই। ১৯১২ থেকে ১৯৫৬ এই দীর্ঘ বছরের লড়াই, যার নাম মানভূম ভাষা আন্দোলন। তখন আজকের পুরুলিয়া ছিল বিহারের অংশ, সরকারি ভাষা ছিল হিন্দি, কিন্তু এখানকার মানুষ কথা বলতো বাংলায়। তবে বিহারের অংশ হওয়ার কারণে সাইনবোর্ড থেকে শুরু করে পোস্টার সব কিছুতে হিন্দি বাধ্যতামূলক করা হলো। তবে সেটা কোনোভাবেই মেনে নিতে পারেননি তৎকালীন বাঙালিরা। বাংলা ভাষা বন্ধের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ। রাস্তায় নামে হাজার হাজার মানুষ। সামনে ছিলেন লাবণ্যপ্রভা ঘোষ, যিনি পরিচিত মানভূম জননী নামে। পুরুলিয়ার পাকবিড়া থেকে হাওড়া পর্যন্ত পদযাত্রা, জেল, জুলুম, হামলা কিছুই থামাতে পারেনি তাদের। অবশেষে ১লা নভেম্বর ১৯৫৬ সাল মানভূমের বাংলাভাষী অঞ্চল হয় পশ্চিমবঙ্গের অংশ, আর গড়ে ওঠে আজকের পুরুলিয়া জেলা। মাতৃভাষার জন্য এই সংগ্রাম আজও মনে করিয়ে দেয় ভাষা শুধু যোগাযোগ নয়, আমাদের পরিচয়। এই বিষয়ে আইনজীবী সঞ্জীব চক্রবর্তী কি বললেন শুনুন। এই অন্তর্ভুক্তিকরণের পেছনে যে ইতিহাস, সেটা হচ্ছে মানভূম ভাষা আন্দোলন, যেটাকে না দীর্ঘতম ভাষা আন্দোলন বলা হয়। সেই ভাষা আন্দোলনের ইতিহাসটা কিন্তু আমাদের সবার জানা দরকার। এটা খুব জরুরি আজকের তারিখে। কেন? আপনাদের মনে থাকবে যে ১৯১১ সালে বাংলার অংশগুলো বাংলা থেকে কিন্তু বিচ্ছিন্ন করে বিহার এবং উড়িষ্যা রাজ্য গঠন করা হয়। এবং তখন যে গঠন করা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে বাংলার বিভিন্ন বাংলা অধ্যুষিত বাংলা ভাষী অঞ্চল যেগুলো, সেই অঞ্চলগুলো কিন্তু সেখানে মানে যেগুলোকে আমরা মানভূম অংশ বলি, সেই অঞ্চলগুলো কিন্তু সেই জেলাগুলো কিন্তু সেখানে বিহারের অংশভুক্ত হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে ভারত যখন স্বাধীন হয় ১৯৪৭ সালে, তখন তারপরে দেখা গেল যে বিহার সরকার তারা কিন্তু এই অংশে বাংলা অধ্যুষিত হওয়া সত্ত্বেও তারা কিন্তু সেখানে বাংলা ভাষাটাকে বলা হলো যে বিভিন্ন স্কুলে হিন্দি বাধ্যতামূলক করা হলো, বাংলা সাইনবোর্ড সরিয়ে হিন্দি বাধ্যতামূলক করা হলো, সাইনবোর্ডে হিন্দি লিখতে হবে। বাংলা যে সমস্ত আধিকারিকরা ছিলেন বা কর্মী ছিলেন তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হলো। অর্থাৎ একটা ডেমোগ্রাফিক বা ভাষাগত একটা পরিবর্তনের একটা কিন্তু প্রচেষ্টা সেখানে করা হলো, যেটা তাদের ন্যাচারাল ছিল। অর্থাৎ ওখানকার অধিবাসীরা তারা বাংলাভাষী ছিলেন, কিন্তু সেটাকে পাল্টে ফেলার একটা চেষ্টা করা হয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু একটা ব্যাপক আন্দোলন তৈরি হয়। এবং পরবর্তীকালে সেই আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন। সেই আন্দোলনের নানান স্তর ছিল, টুডু আন্দোলন ছিল, টুসু আন্দোলন ছিল এবং নানান ধরনের জনজাতি তারাও অংশ নিয়েছিলেন। প্রত্যেকের স্তর থেকে কিন্তু সেই আন্দোলন হয়। কিন্তু আমরা দেখলাম আশ্চর্যজনক ঘটনা যে ভাষার ভিত্তিতে যখন রাজ্য পুনর্গঠন করলো ভারত সরকার, সেই সময় কিন্তু নিয়ম ছিল যে যেই ভাষার মানুষ সব থেকে বেশি যে অংশে থাকে সেই ভাষার সেই অংশটাকে সেই রাজ্যের সঙ্গে সংযুক্ত করা হবে। কিন্তু মানভূম অংশ দেখা যাচ্ছে যে মানভূম অঞ্চলে কিন্তু বাংলাভাষী হওয়া সত্ত্বেও এবং বাংলারই একদা অংশ হওয়া সত্ত্বেও সেটা বাংলার সাথে সংযুক্তিকরণ না করে বিহারের সাথে সংযুক্তিকরণ করা হয়েছিল এবং সেই তার উপর ভিত্তি করে এই আন্দোলন তৈরি হয়েছিল। এবং লোক সেবক সংঘ যে পার্টি, তার নেতৃত্বে যে একটা বিশাল বড় পদযাত্রা করা হয়। পুরুলিয়া থেকে ১০৫ জন মানুষ হেঁটে তারা কলকাতায় পদযাত্রা করেছিল। তার পেছনে একটা কারণও ছিল, কারণ সেই সময় বাংলার যে মুখ্যমন্ত্রী ছিলেন এবং বিহারের যে মুখ্যমন্ত্রী ছিলেন তাদের মানে অনুমতিক্রমে এবং ২ বিধানসভায় এটা বিল পাস করা হয়েছে। তার মধ্যে বিহার বাংলা সংযুক্তিকরণের একটা প্রস্তাব ছিল, অর্থাৎ বাংলা নামে কোনো রাজ্যই রাখা হতো না। কিন্তু তার প্রতিবাদ সেই যে লোকসেবক সংঘ করেছিল ভাষা আন্দোলনের মাধ্যমে এবং সেই লং মার্চ বলে যেটা পরিচিত আছে, সেই লং মার্চের সাফল্যের উপর নির্ভর করে কিন্তু ভারত সরকারকে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়। ভারত বিহার এবং বাংলার সংযুক্তিকরণকে কিন্তু বাতিল করতে হয় এবং শুধু তাই না, পুরুলিয়া জেলাকে কিন্তু তাদের বিহার থেকে কেটে
তাদেরকে কিন্তু বিচ্ছিন্ন করে বাংলার অংশ করতে হয়। কিন্তু এটা আক্ষেপের বিষয় যে পুরুলিয়া অংশটুকু আসলেও মানভূমের বাকি অংশ কিন্তু বাংলাভাষী হওয়া সত্ত্বেও তৎকালীন সেটাকে কিন্তু আজ পর্যন্ত বিহার বা ঝাড়খণ্ডের অংশ হয়েই তারা রয়ে গেছেন, তারা কিন্তু আজও বাংলার অংশ হয়নি। এটা এই কারণে খুব জরুরি আমার কাছে, কারণ দেখুন এই যে ডেমোগ্রাফিক পরিবর্তন, অর্থাৎ একটা অংশের একটা ভাষাভাষী মানুষ, তার মধ্যে ভারতবর্ষে একটা ব্যাপক অংশ, সেখানে এক ভাষার মানুষ আর এক ভাষায় থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই পরিবর্তন, ডেমোগ্রাফিক পরিবর্তনের সাথে সাথে যদি আজকে যে জাতির মানুষের মাতৃভূমি যেটা, সেই ভূমি যদি মাতৃভাষার যে অঞ্চল সেটা যদি পরিবর্তিত হয়ে যায় বা সেটা যদি পরিবর্তন করা হয়, বা তার যদি আজকে ভাষা বলা হয় যে না তুমি আগে বাংলার অংশ ছিল, এখন এটা অন্য অংশ হয়ে গেছে কারণ বেশি ভাষী মানুষ থাকেন এখানে, তাই এখানে আর বাংলাই চলবে না, তাহলে তো এটা মেনে নেওয়া যায় না। আমরা ডেমোগ্রাফি পরিবর্তন মানতে পারি, কিন্তু এই ডেমোগ্রাফি পরিবর্তনের সাথে যে ভূমিপুত্র যারা চিরকালীনভাবে, কারণ মনে রাখতে হবে ভারতবর্ষটাকে কিন্তু রাজ্য পুনর্গঠন ভাষার ভিত্তিতে হয়েছিল। আজকে সেই বাংলার অংশ যদি এভাবে দখল হয়ে যায় বা বাংলার মানুষ যদি শেষ পর্যন্ত নিজের ভাষাই ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু চিন্তার ব্যাপার। কারণ আজও কিন্তু আমাদের ডেমোগ্রাফিক পরিবর্তন হচ্ছে এবং এই সম্ভাবনা কিন্তু আজও রয়েছে। তার প্রেক্ষাপটে কিন্তু মানভূমের এই ইতিহাস আমাদেরকে নতুন করে আমাদের শেখায় যে ডেমোগ্রাফিক পরিবর্তন নিশ্চয়ই আমরা করতে পারি। ভারতবর্ষের সব অঞ্চলের মানুষ সব জায়গায় যেতে পারেন, কিন্তু কোনোভাবে সেই অংশের মানুষের যে অধিকার, সেই অধিকারে কোনো হস্তক্ষেপ কিন্তু করা উচিত না। যদি সেটা হয় তাহলে পৃথিবীর দীর্ঘতম ভাষা আন্দোলন, মানভূম আন্দোলন যে ভাষা হয়েছিল সেরকমভাবে কিন্তু সেটা আবারও হবে। এবং আমি এটা বলতে চাই যে এই আন্দোলন সম্পর্কে আজকের যে আমাদের প্রজন্ম আছে তাদের জানার প্রয়োজন আছে, কারণ কোনো এক অজ্ঞাত কারণে এই ভাষা আন্দোলনটাকে কিন্তু ইতিহাসে আজকে আমরা সামনে স্বীকার করি না, হয়তো বা কোনো কারণ থাকবে তার, কিন্তু এটাও একটা ভাষা আন্দোলন এবং ভারতবর্ষের ভাষা আন্দোলন, এবং এটা ভারতবর্ষের প্রথম ভাষা আন্দোলন এবং ভারতবর্ষের দীর্ঘতম ভাষা আন্দোলন। মানভূমের এই আন্দোলনকে আমি শ্রদ্ধা জানাই এবং যারা এর জন্য লড়াই করেছিলেন, যার ফলে আজকে আমরা পশ্চিমবঙ্গ নামক বাঙালির একটা রাজ্য রক্ষা পেয়েছে, তাদের সবাইকে আমি সাধুবাদ জানাই।